নমস্কার, মুভি কুইকি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বেশিরভাগ সময় অনেক বেশি ইনফরমেশন আমাদের পাজল করে দেয়, বা এমনও হয় যে খুব ভেবে ভেবে ব্রেন এমন ক্লান্ত হয় যে সামনে থাকা অনেক কিছুই আমরা দেখতে বা বুঝতে পারি না। কিন্তু ধরুন এমন একটা সিচুয়েশন আসলো যেখানে আগের জীবনের কোনো কিছুই আর মনে নেই, কিন্তু নতুন করে শেখা বা মনে রাখা সম্ভব। সব শিখতে হবে নতুন করে। সে অবস্থায় একজন কি কি করতে পারে, দেখা যাক আমাদের শ্রীবাস্তব স্যার কি করেন। কলকাতার পটভূমিকায় নির্মিত এই গল্পের শুরুতেই দেখা যায় যে একটি মেয়ে যার নাম সাক্ষী একটি ছেলের সঙ্গে নিষিদ্ধ একটা হোটেলে গিয়েছে। হোটেলের করিডোরে মেয়েটির দেখা হয় তার বাবার সাথে, যিনি একজন মহিলার সাথে খুব ইন্টিমেটলি কথা বলতে বলতে উল্টো দিক থেকে আসছিলেন। যেটা দেখা মাত্র মেয়েটি ছিটকে বেরিয়ে যায় হোটেল থেকে, এবং মেয়েটির পিছনে পিছনে তার বাবাও। তারপরই ভদ্রলোককে দেখা যায় হসপিটাল আইসিইউতে। সাক্ষী এসে দেখে যে ওর বাবা মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। সাক্ষীকে জানানো হয় যে তার বাবা সুইসাইড অ্যাটেম্প করতে গেছিল, কিন্তু অসফল হয়েছে। অফিস থেকে এও বলা হয় যে ট্রিটমেন্টের সব খরচ অফিসই দেবে। অতঃপর দিন সাতেক লড়াই করার পর উনি কথা বলার মতো সুস্থ হয়ে ওঠেন। কিন্তু এ কি, উনি তো কাউকে চিনতেই পারছেন না, মেয়েকে চিনতে পারলেন না। স্ত্রী মিনি, যিনি 12 বছর আগে গত হয়েছেন, তার নাম নিয়ে নার্সকে বললেন যে তাকে অ্যাক্সিডেন্টের বিষয়ে না জানান। স্কুটারের কথা জিজ্ঞেস করলেন ঠিক আছে কিনা, মানে বেশি পুরনো কথা ওর মনে আছে, একটা সময়ের পরের কথা আর মনে নেই। যেহেতু তার কোনো কথাই মনে নেই, তাই উনি কেন সুইসাইড করতে গিয়েছিলেন তাও বলতে পারলেন না। কিন্তু উনি ওনার বস ত্যাগী স্যারকে চিনলেন, খুব আগের কথা বললেন। ওনারা দুজনেই উত্তরাখণ্ডে পোস্টেড ছিলেন, সেটাও বললেন। সব দেখে শুনে ডক্টর বলেন যে পেশেন্টের রেট্রোগেড অ্যামনেশিয়া ডিটেক্ট হয়েছে, মানে ওনার একটা সময়ের পরে কোনো কথাই মনে নেই। ভদ্রলোকের নাম একে শ্রীবাস্তব, মানে অরুণ কুমার শ্রীবাস্তব, যেটা উনি মনে রাখতে পেরেছিলেন। উনি যে ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্সিয়াল ক্রাইমের অফিসার, এটা ওনার মনে নেই। সাক্ষী হসপিটালে আসে অরুণের সঙ্গে দেখা করার জন্য। মেয়ে বাবা বলে ডাকতেই বাবা তো অবাক। অরুণ কিছুতেই মেনে নেবেন না যে উনি মেয়েটির বাবা। অরুণ বলেন যে ওনার কোনো মেয়ে নেই, শুধু একজন ছেলে আছে। সাক্ষী যখন জানালো যে বর্তমানে ওনার অতীতের অনেক কিছুই মনে নেই, তখন অরুণ ওনার নার্স মিস কান্নানকে জিজ্ঞেস করলেন যে মেয়েটি মানে সাক্ষী ঠিক বলছে কিনা। উনি কাউকেই তো আর বিশ্বাস করতে পারছেন না। কিন্তু বেশ কয়েকদিন থেকে মিস কান্নানকে তো তিনি দেখছেন, কি সেবা যত্নটাই না করছে। এই কয়েকদিনের সেবা যত্নে নার্স মেয়েটি তার অনেক কাছের হয়ে গিয়েছে। মিস কান্নান জানায় যে সবাই বলছে তার একজন মেয়ে আছে। অরুণ তখন সাক্ষীকে নিজের বার্থ সার্টিফিকেট দেখাতে বলে, আর কিছু ছবি যেখানে ওরা দুজন একসাথে আছে। সাক্ষী জানায় যে বার্থ সার্টিফিকেট ওর আছে, কিন্তু একসাথে ফটো এই বয়সে আর নেই। অরুণ যখন জানতে চায় যে কেন নেই, তখন সাক্ষী জানায় যে কিছুটা তার নিজের দোষ, কিছুটা তার বাবার দোষ, আর কিছুটা তাদের ভাগ্যের দোষ। সাক্ষীর কথা শুনে অরুণ শ্রীবাস্তব ইন্টারেস্টেড হয়ে গিয়ে সাক্ষীর কাছে পুরনো গল্প শুনতে চান। তারপরে সাক্ষী নিজের গল্প বলতে শুরু করে। সাক্ষী জানায় যে তার জীবন অন্যান্য মেয়েদের মতোই সাধারণ ছিল। ঘরে সে, তার ভাই আদিত্য আর তার বাবার সঙ্গে থাকত। মা কিছু বছর হলো একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। সেই ঘটনাটা ওরা ভাই বোন এখনো মেনে নিতে পারেনি। একদিন রাতে সাক্ষী ভাইয়ের জন্য অপেক্ষা করছিল, কারণ ভাই আদিত্য তখনও বাড়ি পৌঁছায়নি। অনেক রাতে আদিত্য ঘরে ফিরলে তার চোখ লাল, সে ঠিকমতো দাঁড়াতে পারছে না। ওর অবস্থা দেখে সাক্ষী বুঝতে পারে যে নিশ্চয়ই আদিত্য কোনো নেশা করে এসেছে, কারণ সাক্ষী খবর পেয়েছিল যে আদি কয়েকদিন থেকে স্কুল যাচ্ছে না, টিউশন পড়তেও যায় না। সেই মুহূর্তে ভাইকে সে খুব বকাবকি করে এবং ফ্রেশ হতে পাঠিয়ে দেয়। সেদিন রাতে অরুণও অনেক রাত করে বাড়ি ফিরে এসে দেখে যে সাক্ষী তখনও পড়াশোনা করছে। এত রাত পর্যন্ত জেগে থাকার জন্য অরুণ সাক্ষীকে খুবই বকাবকি করে। ফ্যান, লাইট এসবের জন্য যে ইলেকট্রিসিটি খরচ হয় সেটা ওনাকেই দিতে হয় বলে এই বকাবকি। সেই সময় অরুণের কাছে একটা ফোন আসে। ফোনে কেউ জানতে চায় যে সত্যি রবিকান্ত সুইসাইড করেছে কিনা।
ফোনে অরুণ জানায় যে রবিকান্ত সত্যি সুইসাইড করেছে। অরুণ আরও বলে যে এই ধরনের মানুষকে সে খুবই ঘৃণা করে, যারা স্বার্থপরের মতো সুইসাইড করে আপনজনদের কথা না ভেবে। বাবার কথা শুনে সাক্ষী তো খুব অবাক হয়ে যায়। রবিকান্ত আঙ্কেল ওর বাবার খুব ভালো বন্ধু, তার মৃত্যুতে বাবা এরকম আবেগহীন কথা কি করে বলতে পারছে। সেই রাতে আদিত্য বাথরুমে সিগারেট খেতে গিয়ে অরুণের হাতে ধরা পড়ে। বাবার হাতে সে খুব মারও খায়। তারপর কোনো মতে সাক্ষী গিয়ে তার ভাইকে উদ্ধার করে। সাক্ষী আদিকে জানায় যে করক সিং এর মন আজকে অল্প খারাপ, কারণ রবিকান্ত আঙ্কেল অফিসে সুইসাইড করেছে। এদিকে আজকের দিনে বসে অরুণ তো বুঝতেই পারে না যে এই করক সিংটাকে। তখন সাক্ষী বলে যে তারা ভাই বোন বাবাকে করক সিং বলে ডাকতো, কারণ তাদের বাবা খুব স্ট্রিক্ট ছিল। সাক্ষীর মুখ থেকে এত কিছু শোনার পরও অরুণের তো কিছুই বিশ্বাস হয় না। অরুণ তখন সাক্ষীকে বলে যে ওর ছেলে আদির বয়স তো মাত্র 5 বছর। 5 বছর বয়সে সে কেমন করে সিগারেট খেতে পারে? সাক্ষী বলে যে আদিত্যর 17 বছর বয়স। সেটা অরুণ বিশ্বাস করে না। অরুণ আদিত্যকে যখন ওর কাছে নিয়ে আসতে বলে, তখন সাক্ষী বলে যে আদিত্য সেখানে নেই, পরে আসবে। সাক্ষী আবারও গল্প বলতে শুরু করে। ও বলে যে সেই সময় একটা ফিনান্সিয়াল ফ্রড ধরা পড়েছিল। গোল্ডেন সানস নামের একটি চিটফান্ড কোম্পানির মালিক অশোক আগরওয়াল সব গরিব মানুষের প্রায় 900 কোটি টাকা লুট করে পালিয়েছিল এবং অরুণ সেই কেসের দায়িত্বে ছিল। এই কেসটিতে অরুণের একজন অ্যাসিস্ট্যান্টও ছিল, যার নাম অর্জুন। অর্জুন অরুণের জুনিয়র এবং খুবই বাধ্য। ওরা ভাই বোন দুজনে অর্জুনকে করক সিং এর আসল ছেলে বলতো। যাই হোক, ছেলেকে সেদিন মারার পর দিন অরুণ সাক্ষীকে বলে যে ভাইয়ের ওপর নজর রাখতে। ভাই বোন মিলে প্ল্যান করে যে তারা একটি শপিং মলে মুভি দেখতে যাবে। মলে পৌঁছে গিয়ে সাক্ষী দেখে যে তার ভাই তখনও পৌঁছায়নি। আদিত্যকে ফোনেও পাওয়া যাচ্ছিল না। তারপর অনেক কাঠখড় পুড়িয়ে আদিত্যর বন্ধুদের ফোন করে সাক্ষী আদিত্যকে একটা পরিত্যক্ত বাসের ভিতর থেকে উদ্ধার করে, যেখানে সে অন্য কতগুলো ছেলের সাথে বসে ড্রাগ নিচ্ছিল। ওখান থেকে সাক্ষী ওর ভাইকে ধরে বাড়ি নিয়ে আসে এবং খুবই বকাবকি করে। পরে আদিত্য জানায় যে ওর অনেক ধার হয়ে গিয়েছে বেটিংয়ে হেরে, প্রায় 20,000 টাকার মতো। সাক্ষী নিজের জমানো টাকার থেকে সেই টাকাটা আদিত্যকে দিয়ে বলে যে সে যেন যত তাড়াতাড়ি পারে সব ধার শোধ করে দেয়। কিন্তু কয়েকদিন পর আদিত্যর জন্য সাক্ষীকে আবারও থানা থেকে ডেকে পাঠানো হয়, কারণ আদি আবার সেই ড্রাগ নিতে গিয়ে ধরা পড়েছে এবং এবার ওদের দোষে একজন ড্রাগ প্যাডলারও মারা গেছে। থানা থেকে সাক্ষীকে বলা হয় যে সবকিছু সামলানো যাবে যদি সাক্ষী কিছু টাকা পুলিশকে দেয়। সাক্ষীর তো রাজি না হয়ে কোনো উপায় ছিল না। ভাইয়ের এইসব কথা যদি তাদের বাবা জানতে পারে তাহলে তো রক্ষে থাকবে না। সাক্ষী পুলিশের কথায় রাজি হয়ে যায়। সেদিন সেই নিষিদ্ধ হোটেলে সাক্ষী গিয়েছিল ওর এক বন্ধুর সাথে পুলিশকে টাকা দিতে। ওখানে পুলিশ ওকে ডেকেছিল টাকা নেওয়ার জন্য। অরুণের সঙ্গে দেখা হওয়ার পর সাক্ষী নিজেকে ঠিক রাখতে পারেনি, কারণ কয়েকদিন আগে ও ওর বাবার পকেট থেকে কন্ডোমের প্যাকেট পেয়েছিল। যদিও বাবাকে সে ডাইরেক্টলি কোনো কোয়েশ্চেন করেনি। আবার একদিন শপিং মলে সে বাবাকে একজন সুন্দরী মহিলার সঙ্গে শপিং করতে দেখেছে। সব মিলিয়ে সাক্ষী খুবই ঘেঁটেছিল। সেই হোটেলে অন্য একজন মহিলার সঙ্গে বাবাকে দেখে সাক্ষী ভাবে যে বাবা বুঝি কোনো উল্টোপাল্টা কাজ করতেই হোটেলে এসেছে। তাই প্রথমেই ওর বাবাকে যা নয় তাই বলে অপমান করে। ওদের মার মৃত্যুর জন্য সাক্ষী ওর বাবাকেই দোষারোপ করে। মা মরে যেতেই ওর বাবা ভিন্ন ভিন্ন মহিলার সঙ্গে সম্পর্ক করে চলেছে, ওদের ভাই বোনের জীবনে কি হচ্ছে সেটাও জানে না বলে বাবাকে দোষারোপ করে। অনেক কথা বাবাকে শুনিয়ে সে সেখান থেকে চলে যায় এবং রাতে খবর পায় যে ওর বাবা সুইসাইড করার চেষ্টা করেছে এবং হসপিটালাইজড। অনেক চেষ্টার পর বাবাকে বাঁচাতে পারা গেছে। ট্রিটমেন্টের সব খরচ অফিস থেকে দিয়েছে। এদিকে সাক্ষী ভাইকে বুঝিয়ে সুঝিয়ে রিহ্যাবে পাঠানোর ব্যবস্থা করে। আদিত্যও রাজি হয় এবং সে নিজেকে শোধরানোর জন্য রিহ্যাবে যায়। এই বলে সাক্ষী নিজের গল্প শেষ করে। অরুণ সব কথা শুনে বলে যে সে সাক্ষীর কথা খুব একটা বিশ্বাস করছে না। সাক্ষী আবার নিজের গল্পের মধ্যে কোন একজন মহিলার কথা উল্লেখ করেছে। সেরকম কোনো মহিলার সাথে তার কোনো রকম কোনো যোগাযোগ আছে বলে তো মনে হয় না, পুরোটাই মিথ্যে। তখন সাক্ষী অরুণকে জানায় যে সে যা জানতো তার সবটুকুই তার বাবাকে বলেছে। এখন বিশ্বাস করা না করা তার কথা। আর যে কথা সে তার বাবাকে বলেছে তার নাম নেয়না।
তখন অরুণ নয়নার সঙ্গে কথা বলতে চায়। অন্যদিকে অরুণের অফিসে ওর এই সুইসাইডের ঘটনাটা নিয়ে ততদিনে তদন্ত শুরু হয়ে গিয়েছে। সাক্ষীকেও ডাকা হয় জিজ্ঞাসাবাদ করার জন্য। সাক্ষীকে ডেকে নিয়ে জিজ্ঞেস করা হয় যে সেদিন হোটেলে ঠিক কি কি কথা সাক্ষী ওর বাবাকে বলেছিল। সাক্ষী তো বুঝতেই পারছিল না যে এসব কথা কেন উঠছে। অর্জুনকে জিজ্ঞেস করতেই সে বলে যে সেদিন স্যার টিম নিয়ে সেই হোটেলে চিটফান্ড কেসের বিষয়ে তদন্ত করতে গিয়েছিল। অশোক আগরওয়াল সেখানে গা ঢাকা দিয়েছিল বলে ওরা জেনেছিল। অর্জুন আরও বলে যে অরুণের সুইসাইড নোট থেকে এটাই পরিষ্কার যে সাক্ষী সেদিন অতটা অপমান করার পর সে নিজেকে ঠিক রাখতে পারেনি, ফলে আত্মহত্যার পথ বেছে নিয়েছিল। এটা শুনে সাক্ষী খুব অবাক হয়ে যায় যে মানুষটা নিজের স্ত্রীর মৃত্যুর পরও ভেঙে পড়েনি, যাকে প্রিয় বন্ধুর সুইসাইডও টলাতে পারেনি, সে কি করে মেয়ের এই সাধারণ কথাতে এমন করে সুইসাইড করতে পারে। আর এই সুইসাইড নোটটা কি সেটা দেখার জন্য সাক্ষী উদগ্রীব হয়ে। ওর বাবার ডিপার্টমেন্ট থেকে যখন সাক্ষীকে পুলিশের কাছে পাঠানো হয় কোনো একটা পেপারে সাইন করার জন্য, তখন সে পুলিশকে রিকোয়েস্ট করে যে সুইসাইড নোটটা দেখানোর জন্য। অনেক রিকোয়েস্ট করার পর পুলিশ ওকে সেই নোটের একটা ছবি তুলে দিয়ে দেয়। নোটটা দেখে সাক্ষী বুঝতে পারে যে সেটা কোনো সুইসাইড নোট নয়, বরং সেদিন তার বাবাকে সে যে যে অভিযোগ করেছিল এটা সেই সব অভিযোগের উত্তর মাত্র। আরও অনেক কিছুই সে নোটিশ করে সেই চিঠিটাতে, এবং পরে সেটা নিয়ে অর্জুনের সঙ্গে আলোচনাও করে। চিঠিটা কেমন যেন আধা আধি লেখা, শেষ করে আন্ডারসাইনও করানি। এইসব ভুল ওর বাবা কখনোই করতো না। ঠিক সেই সময় ডিপার্টমেন্ট থেকে অরুণকে সাসপেন্ড করেও দেওয়া হয়। অর্জুনের সঙ্গে কথা বলে সাক্ষী সেই সাসপেনশনের এগেইনস্টে হাইকোর্ট থেকে স্টে অর্ডার নিয়ে আসে এবং কেসটা হাইকোর্ট থেকে সিবিআইকে হ্যান্ডওভার করা হয়। এইসবের মাঝে নয়না প্রত্যেকদিন অরুণকে দেখতে হসপিটালে আসছিল। সাক্ষী নয়নাকে ইগনোর করছিল, কথাই বলছিল না। তথাপিও নয়না প্রত্যেকদিন এসে হসপিটালে বসে থাকতো। এরই মধ্যে একদিন নয়নার সঙ্গে কথা বলে সাক্ষী, অনেক কথাই হয় ওদের দুজনের। নয়নাও বিশ্বাস করে যে অরুণ কখনোই সুইসাইড করতে পারে না, কারণ নয়নার বিশ্বাস যে ছেলে মেয়েকে অরুণ কখনোই একা ছাড়বে না। নয়না জানায় যে অরুণ কেবলমাত্র মিনিকেই ভালোবাসে, নয়নাই অরুণকে ভালোবাসে, কিন্তু অরুণ নয়নাকে নয়। সাক্ষী একদিন আদিত্যর সঙ্গে দেখা করতে রিহ্যাব যায়। সেখান থেকে সে জানতে পারে যে যখন ওদের মা মারা গেছিল সিলিন্ডার বার্স্ট করে, সেটা একটা নিছকই অ্যাক্সিডেন্ট ছিল না, বরং আদিত্য খেলা করতে করতে সিলিন্ডারের পাইপ কেটে গিয়েছিল, ফলে আগুন ছড়াতে বেশি দেরি হয়নি। সে আগুনে পুড়ে তাদের মা মারা যায়, এবং আদিত্যর মতে এই কথাটা করক সিং জানত। আর সেজন্যই করক সিং এর এমন অবস্থাতেও সে আদিত্যর কথা মনে রেখেছে। সাক্ষী তখন বুঝতে পারে যে তাদের বাবা মনের মধ্যে অনেক কিছুই বয়ে নিয়ে বেড়াচ্ছে এবং মনে মনে কষ্ট পাচ্ছে। ওরা ভাই বোন শপথ নেয় যে এই জীবনে ওরা ওদের বাবাকে আর কষ্ট পেতে দেবে না। এরই মধ্যে একদিন নয়না এসে অরুণের সঙ্গে দেখা করে। অরুণ নয়নার থেকে জানতে চায় যে ওদের মধ্যে কি সত্যিই কিছু রয়েছে কিনা। নয়না তখন নিজেদের গল্প বলতে শুরু করে। নয়না বলে যে ওদের চেনাশোনা অনেক দিনের, ওদের মধ্যে একটা ভালো সম্পর্কও রয়েছে। যদিও শারীরিক সম্পর্কে ওরা অভ্যস্ত, তথাপিও বিয়ের কথা ওরা কোনোদিনই ভাবেনি। এইসব কথা শুনে অরুণের হয়তোবা নতুন করে নয়নাকে ভালো লাগে। নয়না তো ইচ্ছা করলেই বানিয়ে বানিয়ে অনেক কথাই বলে দিতে পারতো, বিয়ের দাবি করতে পারতো, সে তো সেরকম কিছুই করলো না। নয়না আরও বলে যে অরুণ কখনোই সুইসাইড করতে পারে না। অরুণ হসপিটালে মিস কান্নানের সঙ্গে বসে আলোচনা করে যে সবাই তো নিজের নিজের গল্প বলে গেল, কিন্তু এখনো তো এটাই পরিষ্কার হলো না যে সে কেন সুইসাইড করার চেষ্টা করলো। অরুণ নার্সকে বলে যে অফিস থেকে কাউকে ডেকে পাঠাতে, যে তাকে অফিসে কি কি হয়েছিল তার গল্প শোনাতে পারবে। কারণ অরুণের মনে হচ্ছিল যে সাক্ষী আর নয়না ওরা দুজনেই যখন বলল যে কোনো পার্সোনাল ম্যাটারের জন্য সে কখনোই সুইসাইড করতে পারে না, তখন এই ব্যাপারটা একটু খতিয়ে দেখা দরকার আছে। অফিস থেকে ওর বস ত্যাগী স্যার, যাকে অরুণ মনে রাখতে পেরেছিল, আর ওর একজন কলিগ সুভাষ আর জয়রাজ স্যার হসপিটালে আসে। অরুণ ত্যাগী স্যারের কাছে অফিসে কি কি হয়েছিল সেটা জানতে চায়। ত্যাগী স্যার তখন নিজের স্টোরি বলতে শুরু করেন। ঘটনাটা উনি শুরু করেন সেদিন থেকে যেদিন রবিকান্ত সুইসাইড করলো। সেদিন রবিকান্ত 20 কোটি টাকার সঙ্গে ধরা পড়েছিল। ত্যাগী স্যার অরুণকে বলেছিল যে ইন্টারোগেশন রুমে নিয়ে গিয়ে
রবিকান্তকে জিজ্ঞাসাবাদ করতে। কিন্তু অরুণ সে কথা না শুনে নিজের চেম্বারেই রবিকান্তকে জিজ্ঞাসাবাদ শুরু করেছিল। রবিকান্ত ওর উপর থাকা অভিযোগ অস্বীকার করে এবং বলে যে ওকে একবার হেড অফিসে যেতে হবে, ওখান থেকে ঘুরে এসে ও সব কথা অরুণকে বলবে। অরুণ রবিকান্তকে বিশ্বাস করে ওকে হেড অফিসে যেতে দেয়। তারপর রবিকান্ত হেড অফিসে গিয়ে বিল্ডিং এর উপর থেকে ঝাঁপ দিয়ে পড়ে আত্মহত্যা করে। ডিপার্টমেন্টের এনকোয়ারি শুরু হলে জয়রাজ স্যার অরুণকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয়। ত্যাগী স্যার জয়রাজ স্যারকে বুঝিয়ে সুঝিয়ে অরুণকে সাসপেনশন থেকে বাঁচায়। তারপর ত্যাগী স্যার অরুণকে সাবধানও করে দিয়েছিলেন যে ইনভেস্টিগেশন একটু রয়ে শুয়ে করবে। তারপর কোনো একটা লিড পেয়ে অরুণ সেদিন এক হোটেলে যায় অশোক আগরওয়ালকে অ্যারেস্ট করার জন্য। কিন্তু লিড ভুল ছিল, অশোক সেখানে আসে না, উল্টে সাক্ষীর সঙ্গে অরুণের দেখা হয়ে যায় এবং তার পরের ঘটনা তো অরুণ হয়তোবা সাক্ষীর থেকে শুনেছে। সাক্ষীর সঙ্গে কথা কাটাকাটি হওয়ার পর অরুণ ড্রিঙ্ক করে অফিসে ফিরে আসে। হোটেলে কি হয়েছিল সেই ঘটনা ত্যাগী অফিসের অন্যান্য কলিগদের থেকে জানতে পারে। তিনি সবাইকে রিকোয়েস্ট করেছিলেন যে অরুণকে যেন কেউ এখন বিরক্ত না করে, কারণ অরুণ যে খুব আপসেট ছিল সেটা ত্যাগী বুঝতে পেরেছিলেন। উনি অর্জুনকে বলেন যে ফোন করে ওদের ইনফর্মারের সঙ্গে কথা বলতে। ইনফর্মার লিড কেন ভুল দিল সেজন্য ইনফর্মারকে একটু ধমক ধমক দিতে। ঠিক সেই সময় অরুণের চেম্বার থেকে একটা শব্দ পেয়ে ওরা সবাই দৌড়ে গিয়ে দেখে যে ও ফ্যান ভেঙে পড়ে আছে। তারপর ওরা সবাই মিলে ওকে হসপিটালে অ্যাডমিট করে। অরুণ যখন হসপিটালে অ্যাডমিটেড ছিল তখন ইনফর্মার অশোক আগরওয়ালের একটা ইনফরমেশন দেয়। ইনফরমেশন মতে অশোক আগরওয়াল একটি হোটেলে ধরা পড়ে এবং পুলিশের সঙ্গে ফায়ারিংয়ে নিজের প্রাণ হারায়। ত্যাগী স্যার আরও জানায় যে অরুণের ফোন থেকে লাস্ট কল এমন একটা নম্বরে গেছিল যে সেই নম্বরটা অশোক আগরওয়ালের কাছে পাওয়া গেছে। সবাই এটাই সন্দেহ করছে যে এই চিটফান্ড ঘটনার সঙ্গে অরুণ জড়িত। এটুকু বলে ত্যাগী স্যার নিজের গল্প শেষ করেন। গল্প শেষ হওয়ার পরও কিন্তু অরুণ যেখানে ছিল সেখানেই থাকে, তার মানে সে তখনও বুঝতে পারে না যে সে কেন সুইসাইড করল। যাই হোক, এদিকে সাক্ষী তো একেবারেই মেনে নিতে পারছিল না যে তার বাবা এত ছোট কারণের জন্য একটা সুইসাইড অ্যাটেম্প্ট করবে। তাই সে নিজের মতে খুঁজে দেখতে চাইছিল বিষয়টা। খোঁজাখুঁজিটা ঘর থেকে শুরু এটা ভেবে সে বাবার রুম খুঁজে চিটফান্ড রিলেটেড কিছু কাগজপত্র পায়। সেখান থেকে সাক্ষী মন্টু মানসিং বলে একজনের কথা জানতে পারে। মন্টু কে সেটা জানার জন্য অর্জুনকে ফোন করলে অর্জুন বলে যে এই মন্টুই নাকি সেই চিটফান্ড কোম্পানির আসল মাথা, অশোক আগরওয়াল তো নিমিত্ত মাত্র। বাবার রুম থেকে পাওয়া কাগজপত্র সাক্ষী এনে হসপিটালে ওর বাবাকে দেয়। সেই পেপারস থেকে লিড নিয়ে সাক্ষী একজন ব্রোকারের অফিসেও আসে, যেই ব্রোকারের মাধ্যমে গরিব লোকজন সেই ফান্ডে পয়সা রাখত। যদিও ব্রোকারের অফিস বন্ধ ছিল, কিন্তু সাক্ষী কোনো মতে ভিতরে ঢুকতে পেরেছিল। সেখানেই ওকে একটা কাগজ হাতে দিয়ে ভয় দেখানো হয়। কাগজটা লেখা ছিল যে এখানেই থামো। সাক্ষী খুবই ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে আসে। তারপর সে তার বাবাকে সমস্ত ঘটনাটাই জানায়। রুম থেকে পাওয়া একটা পেপার দেখিয়ে বলে যে ওখানে প্লাম্বার বলে নাম্বারটা ওর বাবা হয়তোবা ভুল করে লিখে রেখেছিল। কেন যে বাবা ভুলভাল জায়গায় ভুলভাল নাম্বার লিখে রাখে তাই নিয়ে সে অভিযোগ করছিল। তারপর সে তার বাবা মানে অরুণকে জিজ্ঞেস করে যে সে এখন কি করবে। অরুণ সাক্ষীকে চুপচাপ ঘরে গিয়ে ওর ফোনের অপেক্ষা করতে বলে। কি করতে হবে সেটা অরুণ পরে একটু চিন্তা করে সাক্ষীকে জানাবে বলে। সাক্ষীকে নিশ্চিন্তে থাকতে বলে পাঠিয়ে দিলেও অরুণ খুবই চিন্তায় পড়ে যায়। নার্সের সঙ্গে আলোচনা করে যে কি হতে পারে পুরো বিষয়টা। অরুণের সঙ্গে তদন্ত করছিল অর্জুন, তাই অর্জুনের সঙ্গে কথা বলে। অর্জুন নিজের গল্প বলতে শুরু করে। যেদিন রবিকান্ত সুইসাইড করেছিল সেদিন রাতে ফোন করে অর্জুনকে পরদিন খুব সকালে অফিসে আসতে বলে, কারণ রবিকান্তের টেবিলে যত ফাইল আছে তা ঘেঁটে দেখবে বলে। পরদিন সকালে ফাইলপত্র সব দেখে নিয়ে অরুণ একেবারেই নিশ্চিন্ত হয় যে রবিকান্ত চিটফান্ডের কেস অনেক আগেই সলভ করে ফেলেছিল। ফাইলে অশোক আগরওয়ালের নম্বরও অরুণ খুঁজে পায়। তারপর অর্জুনকে একটা চাইনিজ রেস্টুরেন্টে পাঠায়। সেখানে অরুণের একজন ইনফর্মারের কাছ থেকে কিছু ইনফরমেশন নিয়ে আসতে বলে। সেই ইনফর্মার, যার নাম চ্যাং, তার খবরের উপর ভিত্তি করে ওরা খান বলে একজনকে গ্রেপ্তার করে।
সেই খানের মুখ থেকে ওরা মন্টু মানসিং এর কথা জানতে পারে। সেই লোকটি বলে যে অশোক আগরওয়াল মাত্র একটু ঘুটি, আসল মাথা মন্টু মানসিং। মন্টু আর অশোক আগরওয়ালের বিষয়ে আরো খবর পাওয়ার জন্য ওরা খানকে ছেড়ে দেয়। খানই সময়ে সময়ে ওদের অশোক আগরওয়ালের বিষয়ে টিপ দিয়ে যাচ্ছিল। তার ঠিক পরেই অর্জুন আর অরুণ যখন গাড়ি করে কোথাও যাচ্ছিল, রাস্তায় ওরা খুব বড় একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা পায়। ঠিক ওদের মারার জন্যই যে এই প্ল্যানটা করা হয়েছিল সেটা স্পষ্টই বোঝা যাচ্ছিল। অর্জুন আর একটা কথা জানায় যে যেদিন অরুণ সাসপেন্ড হতে হতে বাঁচলো, সেদিন অর্জুন দেখেছিল যে অরুণ ত্যাগী স্যারের সঙ্গে কথা বলছিল আর একটা চিরকুট ত্যাগী স্যারের হাতে দিয়েছিল। অর্জুন আরও বলে যে অরুণ সবকিছুই খুব পারফেক্ট ভাবে করতো, কখনো কোনো কিছুতেই সে বিফল হয়নি। যদি অরুণ সত্যি সত্যি সুইসাইড করতে চাইতো তাহলে সেখানেও সে বিফল হতো না। এই গল্প শোনার পর অরুণ আর নার্স মিস কান্নান মিলে ডিসকাস করে কেসটা নিয়ে। তারপরে দেখানো হয় যে অফিস কলিগ সুভাষের নির্দেশে কিছু লোক হসপিটাল ঘেরাও করে এবং সেটা জানতে পেরে মিস কান্নান অরুণকে হসপিটালের মধ্যেই একটা সেফ জায়গায় লুকিয়ে দেয়। সেদিন রাতে দুজন এসেছিল অরুণকে মারতে, কিন্তু খুঁজে পায়নি। তারপর অরুণ কান্নানের ফোন থেকে সাক্ষীকে ফোন করে বলে যে সবাইকে ইনফর্ম করে হসপিটালে আসতে, কারণ আর কোনো গল্প নয়, এবার অরুণ নিজের কনক্লুশন দেবে। সবাই যখন এক জায়গায় জড়ো হয় তখন অরুণ বলে যে তার মনে কিছুই পড়েনি, কিন্তু সবার বলা গল্পের ভিত্তিতে সে কিছু একটা কনক্লুশনে আসতে পেরেছে। বলেই অরুণ মিস কান্নানের থেকে মোবাইলটা চেয়ে নিয়ে ত্যাগী স্যারকে মেসেজ করে। তাতে লেখা ছিল যে অরুণ সবকিছুই জানতে পেরেছে, যদি ত্যাগী আর তার সাগরেদ মানে সুভাষ তাদের থেকে আধা টাকা অরুণকে দেয় তাহলে অরুণ নিজের স্টোরি বদলে দেবে। এই মেসেজ দেখে ত্যাগী স্যারের শরীর খারাপ লাগতে শুরু করে। ত্যাগীর এই রিয়াকশন সবারই চোখে পড়ে। যাই হোক, অরুণ বলতে শুরু করে, সেদিন যখন হোটেলে সাক্ষীর সঙ্গে কথা কাটাকাটি হয়, তারপর অরুণ বুঝতে পারে যে ছেলে মেয়ের থেকে তার দূরত্ব অনেক বেশি বেড়ে গেছে। সে কথাই সে চিঠিতে লিখে সাক্ষীকে জানাবে বলে ভেবেছিল। সে যখন সাক্ষীকে চিঠি লিখছিল তখন সুভাষ আসে তার রুমে তাকে বোঝানোর ছলে এবং একটা ইনজেকশন পুশ করে। তারপর অরুণ অজ্ঞান হয়ে গেলে কিছু বাইরের লোকের সহযোগিতা নিয়ে অরুণকে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দেয় এবং তারপর অরুণের মোবাইল থেকে অশোক আগরওয়ালকে ডায়াল করে। এটা সেই নম্বর যেটা প্লাম্বার বলে অরুণ চিটফান্ডের পেপারে লিখে রেখেছিল। খুব সম্ভবত নম্বরটা সে ত্যাগী স্যারকে দিয়েছিল। অর্জুন তাকে সেটা দিতে দেখেছিল। কিন্তু সরকারি অফিসের ফ্যান কোনো মেনটেনেন্স নেই, তাই অরুণ ওভাবে ফ্যান ভেঙে নিচে পড়ে যায়। আর তারপর কি হয়েছিল তা সবাই জানে। এইসবই অরুণের একটা থিওরি মাত্র, বিভিন্ন মানুষের কাছে শোনা গল্পের ভিত্তিতে সে সেটা বানিয়েছে। অর্জুন নিজের গল্পে বলেছিল যে অরুণ যখন নিজের চেম্বারে ঢুকছিল তখন সুভাষ অরুণের সঙ্গে কথা বলার ছলে ওর চেম্বারে ঢোকে। কি কথা হয়েছিল সেটা অবশ্য অর্জুন জানে না। অর্জুন এটাও বলে যে রবিকান্ত সুইসাইড করার পরদিন যখন সকালে ওরা ফাইলপত্র ঘেটে দেখছিল তখন অর্জুন খেয়াল করেছিল যে অরুণের চেম্বারের ওয়াশরুমের জানলার শিক ভাঙা, অনায়াসে বাইরে থেকে লোক ঢুকে পড়তে পারে। কিন্তু পরে একদিন যখন অর্জুন অরুণের চেম্বারে গিয়েছিল কিছু পায় কিনা তা খুঁজে দেখতে, কারণ সেই দিনই সাক্ষী বলেছিল যে অরুণ সুইসাইড করতে পারে না, সেটা ডেফিনেটলি খুনের চেষ্টা, তখন সে দেখে যে সেই জানলা রিপেয়ার করা হয়ে গেছে। চেম্বারের পিছন দিক থেকে একটা ইনজেকশনের খালি শিশিও সে উদ্ধার করে। এটা এমনই একটা ইনজেকশন যা ব্লাডে ডিটেক্ট হয় না, কিন্তু এর প্রভাবে মানুষের হার্ট অ্যাটাক হয়। এই শিশিটা অর্জুন অরুণের চেম্বারের বাইরে জঙ্গলে কুড়িয়ে পেয়েছিল। অরুণ যখন এসব কথা বলছিল তখন ত্যাগী চিৎকার করে ওঠে, অরুণকে উল্টো পাল্টা কথা বলতে থাকে, কিন্তু অরুণ তখনও ত্যাগীর নামে কিছুই বলেনি। এভাবে ত্যাগী নিজের দোষেই সবার সামনে ধরা পড়ে যায়। সবার কাছে ঘটনাটা খুব পরিষ্কার হয়ে যায়। অরুণ বলে যে সে সম্ভাব্য লোকেদের নাম বলার চেষ্টা করবে, কিন্তু বাকি কাজটা সিবিআই অফিসারদেরই করতে হবে। তারপর সম্পূর্ণ এনকোয়ারি শেষ হলে ত্যাগীর সাথে ডিপার্টমেন্টের বেশ কয়েকজন ধরা পড়ে। এদিকে তখনও অরুণের কিছুই মনে পড়েনি, তথাপিও সাক্ষী আর ন্যায়নার তৎপরতায় অরুণ নিজের ঘরে ফিরে আসে এবং সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করে। অরুণকে দেখে মনে হচ্ছে যে সে যেন সবকিছু ভুলতে পেরে আগের চেয়ে অনেক বেশি ভালো আছে। গল্পটি যদি ভালো লেগে থাকে
তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।